নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জাস্টিস ফর আরজিকার, তার জন্য পথে ইতিমধ্যেই সাধারণ মানুষ এবং তারই সঙ্গে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে, এতগুলো দিন কেটে যাওয়ার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়, অর্থাৎ অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে জানার চেষ্টা, এবং তারই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি। আপনারা জানেন যে সোমবার দিন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগেই কিন্তু আরজিকর কাণ্ডে জি 24 ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য। আর অপরদিকে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি বলে রাজভবনের তরফ থেকে বলানো হচ্ছে, অর্থাৎ বিধানসভায় যে বিল পাশ করানো হয়েছে রাজ্যের তরফ থেকে, তার পরিপ্রেক্ষিতে এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন বিজেপি নেতা অঙ্কন দত্ত, রয়েছেন সিপিএম নেতা আকাশ কর, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম দাস, আইনজীবী। প্রত্যেককেই স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে শুরুতেই যে কথা বললাম, অর্থাৎ ইতিমধ্যেই জি 24 ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, ক্রাইম সিন থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয় রায়ের ডিএনএ। এই তথ্যকে হাতিয়ার করে আসরে তৃণমূল কংগ্রেস ক্রাইম সিন বিকৃত করার অভিযোগে পাল্টা সরব বিজেপি। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত এক না একাধিক? অভিযুক্ত যদি একাধিক হয়, তারা কারা? এখনো কেন তাদের গ্রেফতার করা গেল না? তরুণী চিকিৎসকের হয়ে বিচার চেয়ে রাস্তায় নামা অনেকের মুখেই এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভিড় থেকে উঠে আসছে ষড়যন্ত্রের নানা তত্ত্ব। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল জি 24 ঘন্টা, যা আরজিকর তদন্তের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। গত 9 অগস্ট আরজি করে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন কলকাতা পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যাবতীয় নমুনা সিবিআইয়ের হাতে তুলে দেয় পুলিশ। সিবিআই আধিকারিকেরা ওই নমুনাগুলো কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠান। সূত্রের খবর, সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয় রায়ের ডিএনএ। সোমবার সুপ্রিম কোর্টে সিএফএসএল এর রিপোর্ট পেশ করবে সিবিআই। এই রিপোর্টের খবর সামনে আসতে সরব তৃণমূল। শুক্রবার জোড়াফুল শিবিরের এক স্যান্ডেলে লেখা হয়, 24 দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যা জানালো, কলকাতা পুলিশ ঘটনার 24 ঘন্টার মধ্যেই তা বলে দিয়েছিল। ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। বিজেপির ছড়ানো ষড়যন্ত্রের তত্ত্বগুলি ফাঁস হয়ে গিয়েছে। দ্রুত চার্জশিট ফাইল করে অভিযুক্তের বিচার শুরু করা হোক, নয়তো নির্যাতিতাকে অসম্মান করা হবে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। চারপাশে একটা রব তুলে দেওয়া হয় গণধর্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, গণধর্ষণ না সঞ্জয় রায় একা ওই কাজটা করেছে? অনুমানজনিত যে উত্তেজক প্রচারগুলোকে তৈরি করে দিয়ে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছিল, তো সেটা যুক্তিযুক্ত না এই খবর যুক্তিযুক্ত, এটা সিবিআই স্পষ্ট করে জানিয়ে দিক। পুলিশের বিরুদ্ধে ক্রাইম সিন বিকৃত করার অভিযোগে পাল্টা সরব বিজেপি। এভিডেন্স টেম্পার, এফআইআর রিফিউজ, সাক্ষীর বয়ান বদল, সাক্ষীদের নিরাপত্তা, আপনি কনভিকশন দেবেন কি করে? ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, অভিযুক্তের ডিএনএ মিলে যাওয়া মানেই আরজি করে রহস্যভেদ নয়। গোটা ঘটনায় এখনো অনেক মিসিং লিঙ্ক রয়ে গিয়েছে। ধর্ষণ খুনের উদ্দেশ্য কি? অন্য কারোর পরোক্ষ ভূমিকা ছিল কিনা? অনেক উত্তর এখনো অধরা। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। একদিকে যেমন এই বিস্ফোরক তথ্য সামনে আসার, অপরদিকে ইতিমধ্যে আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তের অন্যতম বড় খবর, অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। এই বিল নিয়েই কথা বলছিলাম এবং বারবার করে যে কথা উঠে আসছিল, আজ মুখ্য সচিব যান এবং তিনি দেখা করেন, বিকেলে রাজ্যপালের কাছে যান এবং তারপরে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হলো। যদিও বিলে বেশ কিছু ত্রুটি আছে বলে তিনি উল্লেখ করেছেন। আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যপাল ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন। আজ মুখ্য সচিব দেখা করেন রাজ্যপালের সঙ্গে, আর তারপর ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেট, অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল। আজ মুখ্য সচিব দেখা করেন রাজ্যপালের সঙ্গে, কিন্তু তারপরেও রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হলো এই বিল বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, জানবো এ নিয়ে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানতে পারছো?
দেখো, এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে রাজ্যপাল তিনি এই অপরাজিতা বিল রাষ্ট্রপতির কনসিডারেশনের জন্য বা তার বিচারের জন্য তার কাছে পাঠিয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আজকে দুপুরবেলাতেই কিন্তু সেক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়। এবং গতকাল আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি বলেছিলেন যে এই বিলের ক্ষেত্রে বিল পাঠানোর ক্ষেত্রে বা বিল নিয়ে কনসিডার করার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা টেকনিক্যাল রিপোর্ট দিতে হয় এবং নির্দিষ্টভাবে সেই রিপোর্ট পাওয়ার পরেই তিনি সেই সিদ্ধান্ত নেবেন বিল নিয়ে। এবং কার্যত যেটা জানা যাচ্ছে যে আজ মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরেই বিকেলের মধ্যে কিন্তু সেক্ষেত্রে রাজ্যপালের কাছে টেকনিক্যাল রিপোর্ট এসে পৌঁছেছে এই বিলের, এবং তারপরেই রাজ্যপাল এই বিলটি কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতির কনসিডারেশন জন্য তার কাছে পাঠিয়েছে। যদিও এক্ষেত্রে রাজ্যপাল তিনি মনে করেন যে এক্ষেত্রে এই ধরনের একাধিক আরো বিল কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির কনসিডারেশনের জন্য পড়ে আছে। অন্যান্য রাজ্য এই ধরনেরই একটা বিল তৈরি করেছিল এবং সেই সমস্ত বিল কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। ফলে এক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের বিল সেই যে লাইন সাথে সেই যে ওয়েটিং এ থাকা সেই বিলগুলোর মধ্যে সেটা কিন্তু একটা সেই লাইনে কিন্তু যুক্ত হলো। এবং এক্ষেত্রে তিনি মনে করছেন যে এই যে বিল সেই বিলে ড্রাফট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রীতিমতো ত্রুটির জায়গা রয়েছে এমনটাও কিন্তু মনে করছেন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু টেকনিক্যাল রিপোর্ট তার কাছে এসে পৌঁছেছে সেই কারণেই কিন্তু কার্যত সেক্ষেত্রে তিনি এই বিল অপরাজিতা যে বিল সেই বিল তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তার কনসিডারেশনের জন্য। ধন্যবাদ শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় দিয়ে দিল। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত। দেবাংশু, ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল এই পুরো বিল, কিভাবে দেখছো? না, কিভাবে দেখছি বলতে এখনো পর্যন্ত আপনাদের থেকে যা খবরটা পেলাম সেটা যদি হয় তো তাহলে সেটা একটা পজিটিভ ব্যাপার। রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়েছেন। শুরুতে টেকনিক্যাল রিপোর্ট চেয়েছিলেন, টেকনিক্যাল রিপোর্ট তাকে দেওয়া হয়েছিল। যা যা তথ্য তিনি জানতে চেয়েছিলেন মুখ্য সচিবের সঙ্গেও তার যাবতীয় যা আলোচনার মাধ্যমে তিনি সবটা জানতে পেরেছেন। ইতিমধ্যেই তিনি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এখন এই বিলটা যত তাড়াতাড়ি দিল্লির তরফ থেকেও এটা তারা গ্রিন সিগন্যাল দেবেন তত তাড়াতাড়ি ভারতবর্ষের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য ভালো। বাংলার মানুষ এই বিলটাকে প্রথম দিন থেকে ওয়েলকাম করেছে ভীষণ রকমভাবে, এবং আমাদের বোনেদের, আমাদের দিদিদের নিরাপত্তার জন্য, নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য এই শাস্তি দেখে যেন যারা এই রকম অন্যায়গুলো করেন তারা যেন অন্যায় দেখে ভয় পান, সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য আজকে এই যে বিল পশ্চিমবঙ্গের বিধানসভাতে পাশ হয়েছে, সেই বিল ভবিষ্যতে আমি আশা করব, যেমন মহারাষ্ট্রে অলরেডি শরদ পাওয়ার বলেছেন যে তারাও এরকম আইন আনতে চান। বিজেপিরও একাধিক মন্ত্রীর মুখে শোনা গেছে তারা এই বিলটাকে স্বাগত জানিয়েছেন। অন্যান্য রাজ্যের যারা আছেন, এরকমও বহু নেতা আছেন, তারা ওয়েলকাম করেছেন। যারা ইন্ডিয়া জোটেরও শরিক এরকম অনেকেই আছেন যারা এটাকে ওয়েলকাম করেছেন, তারা নিজের রাজ্যে ইমপ্লিমেন্টের কথা বলেছেন। ফলে আমরা চাই হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, যেটা আগাগোড়া বলা হতো, সেভাবে অপরাজিতা বিল নিয়ে যেভাবে প্রত্যেককে আজকে এই অপরাজিতা বিলটাকে নিজেদের রাজ্যে ইমপ্লিমেন্ট করার কথা ভাবছেন, সেভাবে প্রত্যেকে এগিয়ে আসুন এবং রাজনীতির কচকচানির বাইরে বেরিয়ে এই বিলটা নিয়ে প্রকৃত অর্থে গোটা দেশ জুড়ে আলোচনা হোক। খুব গুরুত্বপূর্ণ কথা, রাজনীতির বাইরে উঠে যাতে প্রকৃত অর্থে দেশ জুড়ে আলোচনা হয় এবং তারই সঙ্গে ইমপ্লিমেন্টের জন্য অনুরোধ। দেবাংশু যে কথা বললো, অঙ্কন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে? ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট আমরা তুলে ধরেছি। খালি তারই সঙ্গে বলে দিই, খালি মনে করিয়ে দিচ্ছি, বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সমর্থন করেছিলেন। অঙ্কন, দেখুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নারী সুরক্ষা বা নারী নিরাপত্তার যে স্বার্থ, সেটা তো সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদেরকে ভাবা উচিত, এবং সেইটাই আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্য যখন এই বিল এনেছে, মাননীয় বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ বিজেপির যে পরিষদীয় দল রয়েছে, বিরোধী দল রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, তারা কিন্তু কোনো রকম বিরোধিতা করেনি। এখন বিষয়টা হচ্ছে আমাদের কিছু বিরোধী দলনেতার পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট ছিল যে যখন আপনারা এই নারী সুরক্ষার স্বার্থে কাজ করতে চান বা এই ধর্ষণের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে দ্রুত এবং কঠোরতম শাস্তিবিধান করতে চাইছেন, তখন আমরা এই ঘটনা তো রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় দেখেছি যে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে বা এফআইআর নিতে টালবাহানা করেছে। সুতরাং যদি এরকম ঘটনা ঘটে, তার জন্য যেন শাস্তি বিধান হোক, বা এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে যেটা আরজিকর থেকে শুরু করে বিভিন্ন সময় উঠে এসেছে, বা এভিডেন্স লোপাট কান্দুনি থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, সেই সব ক্ষেত্রে যেমন তাদের সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হোক। এই অ্যামেন্ডমেন্টগুলোকে যুক্ত করার
কথা বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের বিজেপির পরিষদীয় দল বলেছিল, কিন্তু আমার জানা নেই যে কোন কারণে এই পুলিশ এবং প্রশাসনের এই গাফিলতির জায়গাগুলোকে বাদ রেখে এই বিলটাকে সাজানো হলো। কারণ শেষ অবধি তো এক্সিকিউট করতে হবে। বিল এলো, আইন তো এখনো রয়েছে। আইন তো কামদুনির সমাতেও ছিল, নির্ভয়ার পরেও কঠোরতম আইন হয়েছিল, কিন্তু আইনের পরেও তো আমরা দেখতে পেয়েছিলাম যে এক্সিকিউশনের ক্ষেত্রে ত্রুটির জন্য, বিচ্যুতির জন্য, গাফিলতির জন্য বহু ধর্ষক বা এই ধর্ষণের অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়। সুতরাং যদি ওই অ্যামেন্ডমেন্টগুলোকে রাজ্য সরকার বা স্পিকার সাহেব, মানে রাজ্য বিধানসভার স্পিকার সাহেব একটু মান্যতা দিতেন বা গুরুত্ব নিয়ে বিবেচনা করতেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিজেপির মনে হয় সেটা ভালো হতো। স্পিকারের বিষয়ে বক্তব্য একান্ত তোমার নিজস্ব, একান্ত একদম, তোমার নিজস্ব। একদম। এই ব্যাপারে তার- চ্যানেল বা তার- কর্তৃপক্ষ একদম, দায়ী এবং নয়। তার- একান্ত, আমি তো বললাম যে তার বিবেচনাধীন। প্লিজ হ্যাঁ। প্লিজ প্লিজ আকাশ, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেবাংশ কিন্তু বারবার মানে শুরু কথাটা যখন শেষ করলো রাজনীতির ঊর্ধ্বে উঠে। খুবই ভালো, এটা তো আমাদের কারোর কোনো অসুবিধা নেই। এবং যে আবহ পশ্চিমবাংলায় আছে, যে ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে, যার ফলে পশ্চিমবাংলা সহ সারা দেশ শিউরে উঠেছে, বিক্ষোভে প্রতিবাদে রাস্তায় নেমেছে, তার সবাই আমরা চাইছি তার দ্রুত বিচার এবং রাজনীতি ঊর্ধ্বে উঠেই। কিন্তু কথাটা হচ্ছে এই বিলের ক্ষেত্রেও কেউ কোনো বিরোধিতা করেনি। কিছুদিন রাজ্যপাল এসবগুলো সব ক্ষেত্রেই যেরকম চলে কিছুদিন চল, কিন্তু আমাদের কথাটা হচ্ছে পরিষ্কার যে দেখুন আইনের মতো হবে। এইটা ধর্ষণের বিরুদ্ধে আইন, ধর্ষণের পক্ষে ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে কোনো আইন নেই, কিন্তু আরও দ্রুত কার্যকর ইত্যাদি করার জন্য এই আইন আনা হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সিকিউশনের পার্টটা প্রশাসনের। 2 নম্বর কথা হচ্ছে এক্সিকিউশন পরে, আইন পরে, আগে তো গ্রেপ্তার, আগে তো সেই অভিযোগ নেওয়া। এই আরজি করের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং পশ্চিমবাংলায় সারা দেশেই বিভিন্ন ধরনের ঘটনার ক্ষেত্রে যে এই ধরনের অভিযোগ উঠলে, ধর্ষণ ঘটলে তার গ্রেপ্তারটা আগে তো করতে হবে পুলিশকে, সেটা যে রাজ্যের পুলিশই হোক না কেন। সেইখানে কি সবটা ঠিকঠাক হচ্ছে? আরজি করের ঘটনায় কি ঠিকঠাক হলো? পশ্চিমবাংলায় যে এই কয়েকদিনে আমরা যে ঘটনাগুলো দেখলাম, তাতে কি পুলিশের প্রতি পশ্চিমবাংলার মানুষের ভরসা বাড়লো না কমলো? যে ঘটনা নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, যে ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি টিভির পর্দায়, যে ঘটনা আপনারা প্রতিদিন দেখাচ্ছেন, আপনারা প্রতিদিন এক্সপেরিয়েন্স করছেন, প্রথম দিন থেকে নানা রকমের তো এইরকম তো সন্দেহের উদ্বেগ মানুষের মধ্যে হলো যে এই ঘটনা কি আসলে যারা ঘটিয়েছে তাদের শাস্তির পক্ষে রাজ্যের সরকার আছে, রাজ্যের প্রশাসন আছে, নাকি তাদের আড়াল করার দিকে আছে? যদি প্রশাসন ঠিক করে নেয় যে আড়াল করবে, তাহলে তো এই ধরনের আইন ইত্যাদি দিয়েও সেই আমরা সুবিচারের দিকে কোনোদিন যেতে পারবো না। সুতরাং এই আইনকে আমরা সেও ভূমিকা বা তদন্তের গতি প্রকৃতির কথা একেবারে সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আমরা ঠিক এই জায়গাতে আসার চেষ্টা করব, কিন্তু তার আগে একটু আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন অরিন্দম বাবুর কাছে একটুখানি যাব। অরিন্দম বাবু, ঠিক এই জায়গাতেই ধর্ষণ বিরোধী কেন্দ্রের নতুন আইনের পর রাজ্যের অপরাজিতা বিল মানে একে অপরের সঙ্গে মিলিয়ে চলা নাকি কোথাও কনফ্লিক্টের জায়গা, কি মনে হয় আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে অলরেডি যে ক্রিমিনাল ল যেটা ভারতবর্ষে এসছে খুব রিসেন্টলি, পুরো পরিকাঠামোটা চেঞ্জ করা হয়েছে। সেটাও এখনও পুরোপুরি কিন্তু আমরা মানে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন বলুন বা জুডিশিয়াল রিভিউর মধ্যে দিয়ে যায়নি। এই যে আইনটা, এটা যে বিএনএস অ্যাক্ট, তাকেই যে শাস্তির জায়গাটা ছিল এনলার্জ করা হয়েছে, একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ইনভেস্টিগেশনের এর জন্য। বাট অ্যাকচুয়ালি যদি দেখতে যাই, আজকে যে আমাদের মহামান্য রাজ্যপাল যদি পাঠালেন রাষ্ট্রপতির কাছে, আগেও কিন্তু একই রকমের 2-3টে রাজ্য এখানে পাঠিয়ে রেখেছে। যদি এটা যেহেতু কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে পড়ে, যদি কোনো ক্ল্যাশেস থাকে তাহলে কিন্তু এর অ্যাকশন পাওয়াটা খুব টাফ। সেই ক্ষেত্রে যে পুরনো এক্সিস্টিং ল ছিল সেটা অলরেডি কার্যকরী আছে এবং সেটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যে ঘটনা নিয়ে পুরো দেশ তোলপাড় বা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা প্রতিদিন প্রায় শুরু হচ্ছে, তাতে কিন্তু এই নতুন আইনের এফেক্ট আসবে না। সেই ক্ষেত্রে পুরনো যে আমাদের এক্সিস্টিং ল সেটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই যে আপনি যে বিষয়টা এখন আপডেট দিলেন বা যেটা বলছেন যে রাষ্ট্রপতির কাছে গেল, আগেও কিন্তু 2-3টে রাজ্যের আমরা এক্সাম্পল আগেও আপনারা আমি চ্যানেলে এসে বলেছি এক্সাম্পল ছিল যেখানে কিন্তু সেগুলো এখন আইন হয়ে আসেনি। তাহলে আমরা সেম কিউতে যদি আটকে যাই, তাহলে যে প্রভিশন বা যে শিক্ষা আমরা দিতে চাইছি মানুষের কাছে বা সমাজের কাছে বার্তা দিতে চাইছি, সেটা যদি অ্যাকচুয়ালি না পারি, তাহলে বিলটার যে বেসিক
আইডিয়া যার জন্য এটা নিয়ে আসা হলো সেটাই কিন্তু বিফল হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আইনের জায়গাটা থেকে একটুখানি সরে এসে যে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, অর্থাৎ যে তথ্য আমরা তুলে ধরেছি, ক্রাইম সিন থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে কিন্তু মিলে গিয়েছে সঞ্জয় রায়ের ডিএনএ। ক্রাইম সিন বিকৃত করার অভিযোগ কিন্তু পাল্টা বিরোধীদের তরফ থেকে বারবার করে বা বিভিন্ন মহলের তরফ থেকে বারবার করে তোলা হয়েছে। সেই জায়গায় এখনো পর্যন্ত যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে কতটা গুরুত্বপূর্ণ? আমি দুটো এক্সাম্পল দিয়ে শুরু করছি। 1909 সালে ভাওয়াল রাজা যে দার্জিলিং এসে মিসিং হয়ে গিয়েছিল, 10 বছর পরে কিন্তু কেসটা ডিটেক্ট করেছিল কিভাবে? তথ্য প্রযুক্তি। আপনারা জানেন নির্ভয়া কেসে 2012 সালে যে ইনভেস্টিগেটিং অফিসার যে তথ্যটা, ইনভেস্টিগেশন নট এফএসএল, কি করেছিল? এটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের দ্বারা কিন্তু কি সুন্দর অনেক উন্নতি, একটা আধুনিক প্রযুক্তি সেইভাবে প্রয়োজন হয়নি। এবার আপনাকে বলি যে আইনটা আজকে বিধানসভায় হয়েছে, স্বাগত জানাই। কিন্তু যে আইন বিগত দিনে ছিল, কিছুদিন আগে আপনি দেখবেন হুগলি না মেদিনীপুরে পুরনো আইনেই কিন্তু ধর্ষণের পরে ধর্ষণের করার পরে মার্ডার করে দেওয়ার জন্য তার মৃত্যুদণ্ড দিয়েছে। আপনি পরপর দেখবেন বহু কেস হয়েছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আইনে আজকে যারা অত্যাচারী করছে তারা যদি ভয় না পায়, কেন আজকে আপনাকে কথাটা বলছি? আপনি যদি ইন্ডিয়ান পেনাল কোড যেটা নতুন হয়েছে, এই যে আমি পেপারটা নিয়ে এসেছি, আমি আপনাকে বলে দিচ্ছি যে 65-এ রয়েছে আমৃত্যু, সশ্রম অথবা মৃত্যুদণ্ড রয়েছে। 66-এ রয়েছে কিন্তু ধর্ষণে কিন্তু মৃত্যুদণ্ড। 71-ও কিন্তু মৃত্যুদণ্ড রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই আজকে আরজি কলেজে যে ঘটনাটা হলো, এখানে স্পেসিফিক বলা আছে, আপনি যদি ভালো করে পার্সু করেন দেখবেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এফএসএল এর লোককে নিয়ে যেতে হবে। আজকে যে মেইন প্রশ্নটা চতুর্দিকে হয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড রং ইনফরমেশন, দেখুন সেটা নতুন আইনে স্পষ্ট 238-এ কিন্তু একদম ক্লিয়ার করে বলে দেওয়া আছে। এবার আপনাকে আমার প্রশ্ন, নতুন আইনটা হয়েছে স্বাগত জানে, কিন্তু আপনি আমাকে একটু দেখান এই আইনে কোন এভিডেন্স এবং রং ইনফরমেশন, দেখুন রং ইনফরমেশন। এবার আপনাকে কেন বলছি, এই যে আইনটা আজকে আমাদের রাজ্যসভায় এসেছে খুব ভালো, এটা আপনারা জানেন, রাষ্ট্রপতি না দিলে এটা স্যাংশন হয় না। কিন্তু শেষ করছি, এই আইনটা নতুন যে এনেছে তার মধ্যে কোথায় আপনি আমাকে একটু দেখাতে পারবেন ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স এবং যদি রং ইনফরমেশন দেয় এই ঘাতক বাহিনীর দ্বারা, যদি আজকে মিসলিড হয়ে যায়, তাদের কোনো শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে? যদি দেখাতে পারেন, আই উইল বি ভেরি হাইলি বেনিফিটেড। দেবাংশু, একটা প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে ইমপ্লিমেন্ট করার বিষয়। এই কথাটা রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু এই কথাটা বা এই প্রশ্নটা উঠে আসছে, কি বলবে? দেখুন, আমি প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক যে ধর্ষণের ঘটনাগুলো গত 13 বছরে বিশেষ করে আমরা ক্ষমতায় আসার পর থেকে হয়েছে, সেগুলোর 80 থেকে 90% ক্ষেত্রে এখনও পর্যন্ত, যেগুলো গেদে গণধর্ষণ, রানাঘাটের ক্ষেত্রে আপনার সন্ন্যাসিনী গণধর্ষণ আপনার মনে থাকবে, পার্ক স্ট্রিটের ক্ষেত্রে আপনার মনে থাকবে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু শাস্তির বিধান করা গিয়েছে। কামদুনির ক্ষেত্রে একমাত্র ঘটনা যেটা পরবর্তীকালে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে, ফলে এটা কামদুনির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আমরা চেষ্টা করব যেন হায়েস্ট সাজা তারা পেতে পারেন, সেটা আমাদের চেষ্টা থাকবে। কিন্তু আমার 2-3টে কথা। প্রথম কথা হচ্ছে, বামেদের প্রতিনিধি যিনি বললেন, ঠিক আছে, ভালো কথা বললেন, কিন্তু বামেদের স্ট্যান্ডটা তো একটা জায়গায় ক্লিয়ার করতে হবে এখানে, যে বামেরা একদিকে বলছেন আমরা সমর্থন করি, কোনো অসুবিধা নেই, এখন হয়তো বলছেন মুখ বাঁচানোর জন্য বলছেন, কিন্তু তারাই দেখা যাচ্ছে তাদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট করে লিখেছিলেন যে আমরা যদি দেশে ক্ষমতায় আসতে পারি আমরা মৃত্যুদণ্ড প্রত্যাহার করার কথা চিন্তা ভাবনা করব। দেবাংশু, একটুখানি আটকাচ্ছি, কার কি স্ট্যান্ডের প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দেবাংশু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা আসবো এই নিয়ে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। দেবাংশু, আমি একটু আটকেছিলাম, তুমি বলছিলে কার কি অবস্থান। আমি জাস্ট তার সঙ্গে একটা শব্দ যোগ করবো আর কি। যে অভিযোগটা বারবার করে উঠেছিল রাজ্যের শাসক দলের দিকে, যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হয়েছে, বিভিন্ন জনের ক্ষেত্রে তরফ থেকে তোলা হয়েছে অনেকগুলো অভিযোগের ক্ষেত্রে, যার মধ্যে ছিল যে এভিডেন্সের জায়গা সরিয়ে দেওয়া, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ করা ছিল। আজকে যে বিস্ফোরক তথ্য ইতিমধ্যে উঠে এলো, ক্রাইম সিন থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মিলে গেল সঞ্জয় রায়ের ডিএনএ। ক্রাইম সিন বিকৃত করার অভিযোগ বারবার বিজেপির তরফ থেকে যেটা করা হয়েছিল, বিরোধীদের তরফ থেকেও করা হয়েছিল সেই জায়গায়।
দেখুন, বিজেপির একজন মহিলা নেতৃত্ব বলেই দিয়েছিলেন যে সঞ্জয় বেকসুর, সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে, একজন তো বলেই দিয়েছিলেন বেমালুম। তাহলে সঞ্জয়ের ডিএনএ যে ম্যাচ হয়ে গেল, আপনাদের সূত্র যদি সঠিক হয়, তাহলে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ হওয়া মানে সঞ্জয় ব্যতীত আর কেউ জড়িত আছে কিনা সেটা তো সিবিআই দেখার কথা, কিন্তু সঞ্জয় যে জড়িত এটা তো মোটামুটি প্রুভড, এ ব্যাপারে তো আর কোনো সন্দেহের জায়গা নেই। এবার সঞ্জয় ছাড়া কেউ আছে কিনা এই কোশ্চেনটার উত্তর সিবিআই আমাদেরকে দেবে, নাম্বার 1। নাম্বার 2, সিবিআই কিন্তু খুব বুদ্ধি করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে ক্রাইম সিন অল্টার্ড। এখন অল্টার্ড মানে দুটো অর্থ হয়, এক হতে পারে অল্টার্ড কথার অর্থ যে ক্রাইম সিনে যে জায়গাটা ছিল, যে ভাঙচুরের জায়গাটা, সেটা তারা বোঝাতে চেয়েছেন, অথবা অল্টার্ড মানে তারা বুঝিয়ে থাকতে পারেন যে আসলে ক্রাইম সিনটা সেমিনার হলই নয়, সেমিনার হলে পরে গিয়ে বডি রাখা হয়েছিল। এখন দুটোর মধ্যে কোনটা আমরা কিন্তু কেউ জানি না, কারণ সিবিআই ক্লিয়ারলি কিছু বলেনি। যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, যে এভিডেন্স ট্যাম্পার অর এভিডেন্স ডেস্ট্রয়েড, এই শব্দগুলো সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত সিবিআই ব্যবহার করেনি। আমরা নেক্সট দিনের যে হিয়ারিং আছে তার জন্য অপেক্ষা করছি। সিবিআইকে স্পষ্ট করে বলতে হবে যে কলকাতা পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছে। হাওয়ায় ভাসিয়ে কথা বললে হবে না যে আমরা এটা তদন্ত করতে গেছি, তদন্ত করতে গিয়ে দেখি এই সংক্রান্ত কোনো সূত্র আমরা পাচ্ছি না এবং এটার কারণ হচ্ছে এভিডেন্স ট্যাম্পার করা। এই জায়গাটা স্পষ্ট করে সুপ্রিম কোর্টকে সিবিআইকে জানাতে হবে। হাওয়ায় হাওয়ায় বাম বলবে এভিডেন্স ট্যাম্পার, বিজেপি বলবে এভিডেন্স ট্যাম্পার, এভিডেন্স ট্যাম্পারের গল্প বলছেন, অথচ দেখা যাচ্ছে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল এখনো পর্যন্ত 20 দিনের ওপরে, কতদিন আমার হিসাব করানি, 20 দিনের ওপরে তদন্ত অতিক্রান্ত সিবিআই এর হাতে রয়েছে। ওই সঞ্জয় ব্যতীত আর একজনকেও এক্সট্রা অ্যারেস্ট করতে পারেনি সিবিআই। অর্থাৎ এক না একাধিক, এই প্রশ্নটা নিয়ে বারবার করে উত্তর খোঁজার যে চেষ্টা হয়েছে সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে। অবশ্যই সোমবার শুনানি সুপ্রিম কোর্টের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, আমরাও তাকিয়ে থাকবো এবং এই নিয়েও আলোচনা করবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও আপনাদের স্বাগত। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন, তার কাছে যাব। অরিন্দম বাবু, ডিএনএ মিলে যাওয়া এটা মানেই কি সমস্যা রহস্যভেদ হয়ে গেল? এক, ডিএনএ মিলে যাওয়া এটা মানেই কি এক বা একাধিক, এটাও প্রমাণিত হয়ে গেল? প্রথম কথা হচ্ছে ডিএনএ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স, আর কিছু প্রয়োজন হয় না। যেটা আমাদের আইন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স নানা রকম থাকে, করোবোরেটিভ এভিডেন্স। ডিএনএ হচ্ছে গিয়ে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে গিয়ে কনক্লুসিভ এভিডেন্স। যদি এখানে পেয়ে থাকে তাহলে সেটা সিবিআই বুঝবে এবং সেটাকে কি করে ন্যারেটিভ করতে, অ্যানালাইসিস করতে তারা খুব ভালো জানে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি প্রথম থেকে বলে এসেছি যে ওই যে মার্ডারটা যেখানে হয়েছে বা রেপ যেটা আপনারা বলছেন, পোস্টমর্টম রিপোর্ট যেটা আপনারা দেখিয়েছে আমরা পেয়েছি, তাতে কিন্তু আমি প্রথম 10 তারিখ থেকে বলে এসেছি যে একা সেই সিভিল পুলিশের পক্ষে এত বড় একটা ক্রাইম করা সম্ভব নয়। কারণ আপনি জানেন আমরা যারা পুলিশে চাকরি করি সেটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল এভিডেন্স বলে একটা কথা আছে, বায়োলজিক্যাল এভিডেন্স। দীর্ঘদিন ধরে আমরা অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি আমাকে বলুন যে ঘটনা পরম্পরাটা পরপর যদি দেখেন, যে তাহলে হাইকোর্ট কেন বলেছিল 13 তারিখে যে দেরি গেলে আজকে এভিডেন্স লোপাট হয়ে যাবে? সুপ্রিম কোর্ট কেন বলেছিল একজন জাস্টিস যে 30 বছরের অভিজ্ঞতায় আমি এমন সিডি দেখিনি? এগুলো কি মিথ্যা? আমরা যা কথা বলি সমস্তই আপনাদের আলোচনা এবং পেপার থেকে দেখে। এখন আমি আপনাকে স্পষ্টভাবে বলি, এভিডেন্স যেভাবে নাকি টেম্পটেড হয়ে গেছে, এভিডেন্স আজকে যে সেকেন্ড যেটা আপনারা বলছেন সেমিনার থেকে, আমি সেটা কিন্তু বলছি না, আমি কিন্তু তার পাশেরটা বলছি, যেটা আজকে সিবিআইকে ইনভেস্টিগেশন করার দেওয়ার পরেও এত বড় আজকে ধৃষ্টতা দেখি আজকে পাশের জায়গাটা বেসিনটা পর্যন্ত আজকে ডিস্ট্রয় করে দিয়েছে। দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন অ্যাজ দ্য কেস ইজ নাও সাব জুডিস। আমার এখানে কিছু বলার নেই, তবে $1 মিলিয়ন অফ কোশ্চেন যে এভিডেন্স ওখানে যেভাবে আমরা তদন্ত করি, যেভাবে আমরা ট্রেস অ্যান্ড ক্লুজগুলো পেয়ে থাকি, আজকে কিন্তু তারা ওই অন্ধর মতো আজকে খুঁজে বেড়াচ্ছে। এবং আমি শুনলাম, প্রথম শেষ করছি, আমি প্রথম শুনলাম যে আজকে পলিগ্রাফি টেস্টের পরে আজকে ও বলছে, ওখানে নাকি বলেছে যে সে গিয়ে ভিতরে গিয়ে দেখছে অলরেডি মার্ডার হয়ে গেছে। আচ্ছা, এইগুলো তো আজকে আমরাও তো কনফিউজড হয়ে যাচ্ছি না? আমরা তো এগুলো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য, আমরা কিন্তু কোথাও তুলে ধরিনি না। আমি দেখছি না, আমার কাছে পেপার, আমি সব পেপার কাটিং রেখে দিই। নানান তথ্যের নিরিখে, বিশেষ করে ডিএনএ নিরিখে যে তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে, রীতিমতো বিস্ফোরক তথ্য যা আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নগুলো এবং উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো। কারণ প্রচুর বক্তব্য এসেছে, রাস্তায় মানুষ আজও বেরিয়েছেন, আগামী দিনেও বেরোচ্ছেন বারবার করে বিচারের কথা বলে। আইনজীবী রয়েছেন অরিন্দম বাবু। অরিন্দম বাবু, এই জায়গাটা নিয়ে আসবো। রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই রাজ্যপাল পাঠিয়ে দিয়েছেন এই বিল। একেবারে প্রথমেই আমরা যখন অনুষ্ঠান শুরু করি সেই খবর আমরা তুলে ধরেছি। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্যের আইনের কনফ্লিক্টের বিষয়, কেন?
প্রথম কথা হচ্ছে এই যে ইনভেস্টিগেশনের যে সময়, একটা তো বেসিক তদন্তের সময় এখানে দেয়া থাকে যে কোনো কিছুতে, সেই তদন্তের সময়টা যে আমাদের যখন আইনের মধ্যে আছে এই আইনে সেটাকে কম করে দেওয়া হয়েছে, 1 নম্বর। পানিশমেন্ট যে আজকে আমাদের যে কেন্দ্রের আইন আনা হয়েছে তারও একটা রিসার্চ পেপার আছে, নিশ্চয়ই রাজ্য যে টেকনিক্যাল বিষয়টা আপনি বলছিলেন যে রিসার্চ নিশ্চয়ই তারা সাবমিট করে থাকবে। সেই রিসার্চটা কি এলো যে আজকে এই অফেন্সের জন্য যে কি পানিশমেন্ট হওয়া উচিত, এটা বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে উঠে আসে, বিভিন্ন আলোচনা থেকে উঠে আসে। তাহলে এই যে পানিশমেন্ট যেটা নির্ধারণ করেছিল রেপের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট, আজকে সেটাকেও কিন্তু এখানে কিছুটা মডিফিকেশন করা হয়েছে। তাহলে এই মডিফিকেশনটা যে কেন্দ্রের আইন সেটার সঙ্গে একভাবে যায় কিনা। আর সবচেয়ে একটা বড় বিষয় আসছে, যে কেউ আমরা ভারতবর্ষে জানি যদি কোনো অ্যাকিউজ ধরুন ক্যাপিটাল পানিশমেন্ট পায় তাহলে সে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে কিন্তু ক্ষমা ভিক্ষা করতে পারে। তো সেই প্রভিশনটাও কিন্তু আমরা এই আইনের মধ্যে কোথাও দেখতে পাইনি। তাহলে এটা তো একটা বেসিক হিউম্যান রাইট তারও আছে। তাহলে এই যে বিষয়গুলো দাঁড়াবে, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি সেগুলো নিশ্চয়ই বিচার করবেন, বিবেচনা করবেন, এবং সে দেখবেন যে কেন্দ্রের আইনে যে রিসার্চ পেপার বা যে রিসার্চ করে আইনটাকে আনা হয়েছিল, ধরুন একটা ক্রাইমের জন্য যে পানিশমেন্ট নির্ধারণ করা হয়েছিল সেটা এই ক্ষেত্রে কেন বাড়ানো হচ্ছে, কী ক্ষেত্রে বাড়ানো হচ্ছে, এটাকে আমি ক্ল্যাশ অফ ইন্টারেস্ট বলছি। আর যদি দেখা যায় যে কেন্দ্রের আইনটা প্রিভেল করছে তাহলে রাজ্যের আইন কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা খুব কম। অঙ্কন, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যে ডিএনএ মিলে যাওয়া, এখনো পর্যন্ত সূত্র মারফত যে তথ্য বা যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, যেখানেই প্রশ্ন উঠেছে এক না একাধিক পরপর অনেকগুলো প্রশ্ন রয়েছে, আর কারা জড়িত, ক্রাইম সিন বিকৃত করার অভিযোগ বারবার তোমাদের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে কি এই মুহূর্তে মনে হচ্ছে নস্যাৎ? প্রথম কথা আমি বলি যে 11 ঘন্টা আগে আমি জি 24 ঘন্টারই একটা পোস্ট দেখছিলাম, যেখানে আমি দেখলাম যে পলিগ্রাফ টেস্টের পর নাকি সঞ্জয় বলেছে যে আমি মারিনি, ও দেখেছি মেয়েটা গিয়ে মরে রয়েছে। এটা আমি সূত্র মারফতেই, আপনারাই দেখিয়েছেন, আমি সেটা আমি দেখাচ্ছি, আপনারাই দেখিয়েছেন, তো এটাও একটা সূত্র। আবার এটাও একটা সূত্র দেখতে পাচ্ছি, আপনারাও দেখাচ্ছেন যে ডিএনএ মিলে গেছে। তো তাহলে এবার সবটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবার সূত্র এত সূত্রে আমরা বাধা পড়ে যাচ্ছি যে আমরা নিজেই বুঝতে পারছি না যে কি রয়েছে। আমাদের কাছে 5 তারিখ একটা আশার আলো ছিল যে 5 তারিখ সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে কেস স্ট্যাটাস বলবে, আবার আমাদের 9 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। এটা 1 নম্বর কথা গেল। দ্বিতীয় নম্বর কথা হলো দেখুন, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার রয়েছে যে প্রথম দিন থেকে আমরা বুঝতে পারছি একটা প্রচেষ্টা রয়েছে ক্রাইম সিনকে ডিস্ট্রয় করার। কারণ কি বলুন তো, হঠাৎ একটা ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাচ্ছে, সন্দীপ ঘোষ সেখানে সই করে দিচ্ছে, এরকম একটা নারকীয় ঘটনা ঘটার পর স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমের সাথে বৈঠকও চলছে আরজি করের ভেতরে, তারপরে গিয়ে হঠাৎ রেনোভেশন করার নামে আশেপাশের জায়গার দেওয়াল ভাঙা হয়ে যাচ্ছে। সেটা যখন আবার ভাঙা হচ্ছে না, তখন পুলিশের সমস্ত ইন্টেলিজেন্সকে ব্যর্থ করে 7000-এর হৈ করে মব ঢুকে পড়ছে আরজি করের ভেতরে গিয়ে, চল সেমিনার রুমে চল সেমিনার রুমে চল বলে গিয়ে তারা ভাঙচুর চালাচ্ছে। সেমিনার রুম মানে ভাঙেনি, এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। তারপর আবার আমরা দেখতে পাচ্ছি যে সিআইএসএফ এর যে ঘেরাটোপটা রয়েছে সেটার সাথে প্রায় 1 কিলোমিটারের ডিস্টেন্স করে, যেটা কেন্দ্রীয় সরকার এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যে সিআইএসএফ এর সাথে আরজি করের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েটের চেষ্টা করা হচ্ছে। আমরা মানে একাধিক রকমের পুলিশের তরফ থেকে এফআইআর এ বলা হচ্ছে, মানে আইনজীবী রয়েছেন এখানে, পুলিশ কর্তাও রয়েছেন, উইলফুল রেপের মতো আমি এখন অবধি মানে এরকম বিশ্লেষণ বা আমি এখন অবধি শুনিনি। সে উইলফুল রেপ কি হয়, কিভাবে কি ঘটে, অর্থাৎ নানা রকমের ধোঁয়াশা, নানা রকমের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে যাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লাল গেঞ্জি পরে, তাকে আবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রীতিমতো সাসপেন্ড করে দিচ্ছে ফট করে। ইন্দিরা দেবী যে প্রেস কনফারেন্স করছেন, সেই প্রেস কনফারেন্সের সারবত্তার উপর প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। সুতরাং এই নানা রকম প্রশ্ন তো রয়েছে, নানা রকম প্রশ্নের আমরা জবাব খুঁজতে চাইছি। এবং সব থেকে বড় কথা, মজার বিষয় হচ্ছে 5 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে গেট সাম রেসপন্সিবল অফিসার, কপিল সিব্বলকে বলেছিলেন। কার আসার কথা ছিল? টালা থানার ওসির আসার কথা ছিল। 4 তারিখ আমি দেখলাম বিকেলবেলায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এবার উনি হয়তো জানলেন না যে 5 তারিখ হয়তো সুপ্রিম কোর্টে বেঞ্চটা বসবে না, তাহলে হয়তো উনি 8 তারিখে গিয়ে অসুস্থ হতেন। এই যে সমস্ত ব্যাপার কাকতালীয়ভাবে হচ্ছে, যার জবাব দেওয়ার কথা কলকাতা পুলিশের, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, এর আগেও একজন পুলিশ কর্তা অসুস্থ হয়ে পড়ছেন, এই নানা রকম বিষয় নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন উঠছে। এবার জবাব দেবে সিবিআই, তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, দেখা যাক কি হয়। আকাশ,
দেখুন, আমি একটা স্পষ্ট কথা বলছি, একজন না একাধিক এই তো প্রশ্ন। আমরা বিশ্বাস করি একজনের পক্ষে এটা সম্ভব না, কিন্তু তৃণমূলও তো তাই বিশ্বাস করে। কারণ আমি বলছি, যেদিন প্রথম মুখ্যমন্ত্রী পদে তৃণমূলের নামলেন, বক্তব্য তোমরা বলে দিচ্ছ। আমি বুঝিয়ে বলছি, তৃণমূল যেদিন প্রথম পদে দেবাংশু রয়েছে নামলেন, বলার জন্য। শোনো না, বুঝতে পার, তৃণমূল যেদিন প্রথম পথে নামলো মুখ্যমন্ত্রী পথে নামলেন, তিনি ওই যে ভুল করে একটা স্লোগান দিলেন যে মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার ফাঁসি চাই, সেই মঞ্চের ছবিটা যদি তোমরা দেখো, পিছনের ফ্লেক্সে লেখা দোষীদের শাস্তি চাই। তারপর থেকে যতগুলো তৃণমূলের মিটিং হয়েছে লেখা দোষীদের শাস্তি চাই। তাহলে এটা তো দোষীর শাস্তি চাই লেখা হয়নি, দোষীদের শাস্তি চাই লেখা হয়েছে। ফলত আমি বিশ্বাস করি যে তৃণমূলে বোধহয় মনে করে যে এখানে একাধিক লোক যুক্ত। এক, সন্দেহের কারণটা তো হচ্ছে এই কারণে, কারণ প্রথম দিন থেকে বলছিল অঙ্কন যে ওই এক গাদা লোক ঢুকে পড়া ঘটনাস্থলে, পুলিশ যাকে বলল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, পরে দেখা গেল তিনি তাই নন। এরপর থেকে মৃতদেহকে নিয়ে যা যা করা হলো, তড়িঘড়ি ওখানে এসএফআই ডিএফআই নেতারা সহ পরিবার, তাদের সবাইকে অ্যাভয়েড করে জোর করে নিয়ে যাওয়া হলো। পানিহাটির ওই বাড়িতে শাসক দলের নেতা কর্মীরা পুলিশ ভিড় করে রেখে একাধিক গাড়ির কনভয় করে জোর করে নিয়ে গিয়ে শ্মশানে কার্যত পুড়িয়ে দেওয়া হলো। ওই ঘাট সার্টিফিকেট আমি সব ছবি আছে, তোমাদের কাছেও নিশ্চয়ই আছে, যেখানে সাক্ষী হিসাবে যিনি সই করেছেন তিনি পর্যন্ত পরিবারের লোক নন। তিনি কে? পরিবারে এখন নির্যাতিতার বাড়ি থেকে তার পরিবার অভিযোগ করছেন যে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে এবং ভয় দেখিয়ে ভিডিও করানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, নির্যাতিতার পরিবার বলছে। তাহলে এই ঘটনাগুলো যখন চোখের সামনে আসছে, তখন এই প্রশ্ন, এই সন্দেহ গোটা বাংলার মানুষের মনে যা উদ্রেক হয়েছে, সেগুলো কি অস্বাভাবিক? কিন্তু আমি বলছি সিবিআইয়ের কথাও, দেখুন পশ্চিমবাংলার মানুষ এইটা বিচারের দাবিতে পথে নেমেছে। সেটা তৃণমূলের পুলিশ, এখানে রাজ্যের পুলিশ না সিবিআই, সেটা বিষয় না। যদি সিবিআই করতে না পারে, সিবিআই যদি ফেল করে, পশ্চিমবাংলায় এর আগে অনেক কেসে সারদার মতো ক্ষেত্রে যা করেছে, তাহলে বাংলার মানুষ তারও বিরুদ্ধে আছে। আমরা লাস্ট একটা কথা বলছি শুধু, এই যে আজকে আপনারা যে খবরটা দেখাচ্ছেন যে একজন কোর্টে 38 মিনিট পরে গিয়ে পৌঁছাচ্ছে, এতে কি বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কেউই আসলে সমাধান চাইছেন না, বিচার চাইছেন না? একটু খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে দেবাংশু। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে বলি। প্রথম কথা হচ্ছে, একটা কথা অঙ্কনও বললো এবং আমাদের প্রাক্তন পুলিশ কর্তাও বললেন, তারা সঞ্জয়ের কথাকে খুব গুরুত্ব দিচ্ছেন, যে সঞ্জয় বলেছে পলিগ্রাফ টেস্টের সময় নাকি যে সে গিয়ে দেখেছে মৃত। আচ্ছা, সঞ্জয়ের এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আমার 3টে প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে, লয়ার রাখার আগে সঞ্জয় দোষ স্বীকার করে নিল, যেটাও আমরা সূত্র মারফত দেখেছিলাম, আর লয়ার রাখার পরে সঞ্জয় বলা শুরু করলো না আমি খুনটা করিনি, কেন? নাম্বার 2, তাহলে ডিএনএটা মিললো কি করে? যদি সঞ্জয় ওখানে গিয়ে দেখে মৃত, তার মানে সে ধর্ষণও করেনি, তাহলে যে সিমেন্ট পাওয়া গেল তার সঙ্গে কি করে মিললো, নখের চামড়ার সাথে কি করে মিললো? এবং থার্ড কোশ্চেন, যদিও গিয়ে দেখে মৃত, তাহলে ওই মৃতদেহ একটা পড়ে আছে দেখার পর ও না পুলিশ না হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে কিছু ইনফর্ম করলো না কেন? ও চুপচাপ বসে রইলো কেন? আপনি একটা মৃতদেহ দেখলে বসে থাকবেন চুপচাপ? আপনি তো কাউকে ইনফর্ম করবেন। সেই ইনফরমেশনটা কেন সঞ্জয়ের তরফ থেকে এলো না? এই 3টে কোশ্চেনের ব্যাপার করলে আপনি দেখতে পাবেন। এবং থার্ড, আমি একটা কথা বলি, এই যে বলা হচ্ছে মা বাবা বলেছেন নাকি ভয় দেখিয়ে ভিডিও, মা বাবা ভয় দেখিয়ে ভিডিও কোথাও বলেননি। মা বাবা বলেছেন এই ঘটনা ঘটার পর আমাদের একটা ভিডিও আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সত্যিই মা বাবা সেখানে বলেছিলেন যে না, পুলিশের থেকে টাকা পয়সার কোনো ব্যাপার হয়নি। ভয় বলেনি, ওরা ভয় বলেনি, ভয় বলেনি। আরে সমস্ত চ্যানেল দেখেছি, তুমি দেখো একটা কথা বলছি, সেই চাপে এই ভিডিও হয়েছে না, তুমি ভুল দেখেছো, চ্যানেলে বসতে আছি। এখন বিষয়টা হচ্ছে, এবার নির্যাতিতার পরিবার যে আরো একটা কথা বললেন যে পুলিশ টাকা দিচ্ছিল, তখন কিন্তু তারা একটা কথা বলেছেন যে পুলিশ টাকা দিয়ে বলেছে এটা রাখুন, এটা এই মুহূর্তে কাজে লাগতে পারে। এবার আমরা জানি না ওই টাকাটার অ্যামাউন্টটা কত। আমি কেন বলছি অ্যামাউন্টটা কত দাদা, যদি আমরা দেখতে পেতাম কারোর মুখ বন্ধ করার জন্য কেউ যদি টাকা দেয়, নিশ্চয়ই এমন কোনো অ্যামাউন্ট দেবে না যে অ্যামাউন্টটা শুনলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা বলেছেন, এই নিয়ে কত বিতর্ক হচ্ছে। অতটা কেন্দ্রীয় সরকারের আইন, ওটা সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের মিলিত আইনের ফলে কিন্তু 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এটা আপনি কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না, এটা নিয়ম রয়েছে, সেই গাইডলাইন নালসা অ্যাক্টের মধ্যে পড়ে। ঠিক সেভাবেই পুলিশ অফিসার কি একটা বাড়িতে দুর্ঘটনা ঘটে গেলে সেই যে খরচ, বিভিন্ন রকমের খরচ থাকে, আমাদের যাদের প্রিয়জন বিয়োগ হয়েছে আমরা জানি, সেগুলোর জন্য পুলিশ দিয়েছিল না একটা লামসাম অ্যামাউন্ট মুখ বন্ধ করার জন্য দিয়েছিল? এটাও তো সামনে আসার দরকার, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং তারই সঙ্গে আলোচনায় আসবো। কিন্তু এরই সঙ্গে সঞ্জয়ের ওই মৃতদেহ দেখার পর কি করা উচিত ছিল বা উচিত ছিল না, এর উত্তর তো সঞ্জয় দিতে পারবে, তার জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই সব সামনে আসবে, আলোচনায় ফেরত আসবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমনতে আবারও আপনাদের স্বাগত। অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম বাবু, এখনো পর্যন্ত সূত্র মারফত যা যা তথ্য উঠে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বিষয় জানতে চাইব খুবই সংক্ষেপে। 1, মিসিং লিঙ্ক, 2, মোটিভ।
না, অবশ্যই মোটিভ তো ছিলই হচ্ছে গিয়ে যে সে এমন কিছু তথ্য জেনে গেছিল, সেটা দুর্নীতি হতে পারে। কালকে আবার এক পেপারে দেখলাম যৌন কেলেঙ্কারি। কোনটা বলবো আপনাদের বলুন। এবং সে কিছু জায়গা জেনে ফেলেছিল বলেই তাকে প্রি প্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড ওয়েতে তাকে আজকে সরিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে অ্যাডভোকেট সাহেব যে কথাটা বলেছে, খুব মূল্যবান কথা বলেছেন। সত্যিই তো, সংসদীয় গণতন্ত্রে এবং ফেডারেল স্টেটে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে লাস্ট রেসোর্ট হচ্ছে গিয়ে গভর্নর এবং রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন দিতে হয়। আগেরগুলো তো বলেছি, অতএব এটা একটা মারাত্মক বোধহয় প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর থার্ড বলছি, দেবাংশু বাবুকে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো 3টে পয়েন্ট, সেগুলো হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টকে জানাবে। এই ব্যাপারে বোধহয় আমার বলাটা উচিত হবে না, কিন্তু আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাই। মারা গেছে 3টে থেকে 6টায়, পুলিশ খবর পায় 10টা 10, আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করেছে হচ্ছে গিয়ে কোথায় 1টা 45, পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে 6টা 10 আফটার সানসেট, মৃতদেহ পোড়াবার পর এফআইআর 52, এফআইআর নাম্বার 9/8/2000। অরিন্দম বাবু একটু আটকাতে হবে, সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে যাবো। অর্থাৎ অসঙ্গতি যে অভিযোগ আপনি তুলছেন, অরিন্দম দাস আইনজীবীর কাছে যাবো। অরিন্দম বাবু, আইনের ছাত্র হিসেবে, দীর্ঘদিনের আইনের অভিজ্ঞতা, আইনজীবী হিসেবে অভিজ্ঞতা হিসেবে জিজ্ঞেস করবো, অতি দ্রুত বিচার যার জন্য রাস্তায় মানুষ নেমেছেন প্রত্যেকে, ইনফ্যাক্ট এখানে যারা বসে রয়েছেন রাজনৈতিক দলমত নির্বিশেষে নেমেছে, আইনের ফাঁকের জায়গা থেকে কি বেরিয়ে আসা যাবে? দেখুন, ফাস্ট বা কুইক বিচার বলে তো কিছু হয় না, এটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। এত বড় তদন্ত, দেখুন, যদি আমরা রাজ্যের যে আইন নিয়ে আলোচনা করছি, 25 দিন ধরুন সময় ছিল, 15 দিন। আমরা দেখুন 9 তারিখের ঘটনা, আজ অবধি আমরা এখন অবধি কনক্লুসিভ জায়গায় আসতে পেরেছি? পারিনি। প্লাস ধরুন এই বিষয়টাও দেখতে হবে যে আজকে ইনভেস্টিগেশন করছিল কলকাতা পুলিশ, তারপর হাইকোর্টের নির্দেশে সেটা চলে গেল সিবিআইয়ের কাছে। এই যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া খুব মুশকিল। বিচার আমরা সকলেই চাই, বিচার চাইছি মানে এটা না নতুন আইন এনে বিচার দিতে হবে। আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টস জানতে চাইছি, ফ্যাক্টসের পর যে অ্যাকচুয়াল দোষী তার আমরা শাস্তি চাইছি। আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে তাড়াহুড়ো করতে কোনো নির্দোষের জন্য কোনো সাজা হয়ে যায় আর যারা দোষী তারাও বেরিয়ে যায়। এক্স্যাক্টলি, অর্থাৎ অ্যাকচুয়াল যারা দোষী এবং তাদের জন্য এক একাধিক তাদের জন্য কঠোর শাস্তির কথাই বারবার করে বলা হচ্ছে। আকাশ, খুব সংক্ষেপে। এক্স্যাক্টলি এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম। তাড়াহুড়ো করে ফাঁসি চাই বলা যেতে পারে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে ফ্যাক্টটা পশ্চিমবাংলার মানুষের সামনে দ্রুত আনা দরকার। বিচারের ব্যবস্থার মতো করে হবে। কিন্তু আমার কথাটা হচ্ছে এইটুকুই, লাস্ট এই কথাটাই আমি বলবো যে আমরা যদি সবাই বিচার চাই, কিন্তু আপনারা তো দেখছেন তাড়াহুড়ো করে ফাঁসি চাই এই কথাটা কি কেউ বলেছেন? তাড়াহুড়ো করে ফাঁসি, প্রত্যেকেই চাইছে বিচারের কথা, প্রত্যেকেই চাইছে অতি দ্রুত বিচার। আমরা যদি দেখি আগামী 9 তারিখ শুনানি, এই 30 দিন ধরে যবে থেকে সামনে এসেছে বারবার করে তো এই কথাই এসেছে, তাই নয় কি আকাশ? তাই তো, সবাই তো বিচার জানতে চাইছে, হুইজ দ্য গিল্টি, এক হতে পারে একাধিক হতে পারে, সেইটা পশ্চিমবাংলার মানুষের কাছে জানার অধিকার আছে। এইটা হচ্ছে প্রথম কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে বিচার চাই, সবাই আমরা বিচার চাই, কিন্তু তাহলে বিচার যারা চাইছেন, প্রতিবাদী যারা নামছেন রাস্তায়, মাথা ভাঙায় তাদের উপর আক্রমণ কারা করছে? প্রতিবাদীদের মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেবো এই কথাটা কে বলছে? ডাক্তারদের অপমান করছে কে? পাড়ার নেতা বলে একজন সাসপেন্ড হলেন, কিন্তু উদয়ন গুহ কিংবা কাকুলি দেবী সাসপেন্ড হলেন না। দিনের পর দিন প্রতিবাদীদের উপর আবার আক্রমণ চলছে বিভিন্নভাবে, মাথা ভাঙায় ছবি মুছে দেওয়া হচ্ছে, শিল্পীরা রাস্তায় ছবি আঁকছে। তাহলে কি আদেও সবাই বিচার চাইছি নাকি কেউ আড়ালো করতে নেওয়ার চেষ্টা করবো? দেবাংশুর কাছ থেকে অঙ্কন। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা অরিন্দম বাবু বললেন যে পোস্টমর্টেমটাই তো বেআইনি হয়েছে। সূর্যাস্তের পর নির্ভয়া কাণ্ডের পর সূর্যাস্তের পর এই ধরনের ঘটনার পোস্টমর্টেম হবে না, এটা একটা বিধান রয়েছে, সেটাকেই তো প্রথমে মানা হয়নি। তারপর ধরুন পুড়িয়ে ফেলার সময় সাক্ষী হিসেবে আপনি ঘরের লোককে রাখলেন বা ইনস্টিটিউশনের কাউকে রাখলেন, তা না রেখে আপনি তড়িঘড়ি 3টে বডিকে টপকে আপনি বলছেন তাড়াতাড়ি করো। নির্মল ঘোষ উপস্থিত, স্থানীয় বিধায়ক, তার মধ্যে এই যে তাড়াহুড়োটা ছিল, আপনি তো মানে বডি সেটাকে প্রিজার্ভ রাখার দরকার ছিল, আপনি সেটাকেই রাখেননি। তারপর এখানে বলা হলো না যে পুলিশের কথাটা, পুলিশ ভয় পেয়ে নয়, মা বাবা একদম যথার্থভাবে বলেছেন যে অভয়ের মা বাবা, যে চাপ দেওয়া হয়েছিল, কোট আন কোট চাপ দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে ওই বয়ানটা দেওয়ার জন্য। তারপর ধরুন কেউ এই কথাটাই বলেনি তাড়াহুড়োর কথাটা, ভাই যে তাড়াহুড়ো। প্রথমে কি বললেন, মুখ্যমন্ত্রী কি বললেন, আমরা তো 5 দিনের মধ্যে এটা নিয়ে ফাঁসি চেয়ে দিতাম। আপনি 5 দিনের মধ্যে ফাঁসি চেয়ে নিতেন। আবার বেহালার মঞ্চে দাঁড়িয়ে বললেন, দেখুন তাড়াতাড়ি করতে গেলে ধনঞ্জয়ের কথাটা মনে আছে তো, বুদ্ধবাবুর আমলে ধনঞ্জয়ের কি হয়েছিল, তাড়াতাড়ি কিন্তু করা যাবে না। এই যে আপনি একটা কথা বলছেন, আপনি হয় বলুন যে হয় তাড়াতাড়ি করতে চাইছেন, তাহলে আপনি ধনঞ্জয়ের স্মৃতিটা মনে করাচ্ছেন কেন? এই যে তৃণমূলের একটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, প্রথম থেকেই তৃণমূল চাইছে যে এই বিষয়টাকে আমরা ধামাচাপা দেবো। এটাই তো আজকের দিনে প্রমাণ হয়ে যাচ্ছে। এই যে সন্দীপ ঘোষের মতো মানুষকে, কোনো ইনস্টিটিউশনে ক্রাইম হচ্ছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে তাকে আপনি জিজ্ঞাসাবাদটুকু করলেন না, ঠিক আছে, তার স্টেটমেন্টটুকু রেকর্ড করলেন না। দেবাংশু, ধামাচাপা দেওয়ার অভিযোগ করা হচ্ছে শাসক দলের তরফ থেকে।
থেকে ভয় দেখানোর অভিযোগ করা হচ্ছে, পুলিশ প্রশাসনের দিকে অভিযোগ করা হচ্ছে, একাধিক অভিযোগ। দেবাংশু, সময় অনেকগুলো সংক্ষিপ্ত। অভিযোগ, আমি খুব শর্টে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে মাথা ভাঙার যে ঘটনাটা বলা হলো, হ্যাঁ, অবশ্যই যে কোনো রকমের আক্রমণ নিন্দনীয়, আমরা নিন্দা করি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওখানে ওই মিছিলের মধ্যে যিনি ছিলেন তিনি সিপিএম এর লোকাল কমিটির নেতা, তাই তাকে এবং মারা যায়? মাটিতে না, আমি তো নিন্দা করে দিয়েছি শুরুতে, তাহলে এটা আমি বলতে আপনার হবে। সময় বলিনি প্লিজ, আমি সবারটা তো উত্তর দিতে হবে। নিশ্চয়ই। প্লাস মাটিতে উই ওয়ান জাস্টিস যে লেখা ছিল, একটা ফুটেজ দেখান যেখানে উই ওয়ান জাস্টিসটা মোছা হচ্ছে। কোনটা মোছা হয়েছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি আঁকা হয়েছিল, ওটা মোছা হয়েছে। স্থানীয় মানুষেরা ওটা এসে মুছেছেন। এই বিকৃত ছবি আঁকার লাইসেন্স কিন্তু কেউ কাউকে দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, আমি একটা কথা বলি, দেখুন সিবিআইকে অনেক কিছু উত্তর দিতে হবে। একটা কথা যেখানে আমাদের প্রাক্তন পুলিশ কর্তা বললেন যে হয়তো আমাদের এই বোনটি কিছু এমন জেনে গিয়েছিল যে কারণে আমাদের এই বোনটাকে প্রাণ হারাতে হলো। এটা সত্যিই যদি হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু সিবিআইকে এটার পেছনে 3টে উত্তর তাহলে দিতে হবে। যদি এই ঘটনা ঘটে থাকে, আমরা সিবিআই থেকে তাহলে আগামী দিন জানতে চাইবো, নাম্বার 1, যদি এই কথা সত্যি হয়ে থাকে তার মানে তো একমাত্র উদ্দেশ্য ছিল এই বোনটার মুখ বন্ধ করা, এবং এর পেছনে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি এটা হয়ে থাকে, কর্তৃপক্ষের কেলেঙ্কারি জেনে গিয়েছিল, তাহলে নাম্বার 1, যদি মুখ বন্ধ করাই একমাত্র উদ্দেশ্য হয় তাহলে রেপটা সঙ্গে কেন হলো? নাম্বার 2, যেটা দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে, যদি হাসপাতাল কর্তৃপক্ষ মুখ বন্ধ করার জন্যই মার্ডারটা করে, তারা কি এতটাই কেলেঙ্কারির অভিযোগ তো অনেক আগে উঠেছিল, সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রাখা হয়েছিল কেন? প্লিজ, আমি বলছি তারা কি, আমার প্রশ্নটা খুব সহজ, তারা কি দুর্নীতি হচ্ছে সব হচ্ছে সব সিবিআই দেবে, বলিনি কেন সব উত্তর সিবিআই দেবে, তোমরা কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিবিআই কে অ্যারেস্ট করা তোমার সময় বলিনি মাঝখানে, দেবাংশু বলো, তোমার সময় বলিনি, এটা লাস্ট প্রোগ্রাম নয় আমাদের। সিবিআই আমি একটা কেন কথা যেটা বলতে চাইছি, এবং যে গুরুত্বপূর্ণ উত্তরটা সিবিআইকে দিতে হবে, যে গুরুত্বপূর্ণ উত্তরটা সিবিআইকে দিতে হবে, সেটা হচ্ছে এই যে মার্ডারটা হলো, এটা যদি খুন হয়ে থাকে দুর্নীতি জেনে যাওয়ার কারণে, তাহলে যারা খুনটা করলেন হাসপাতাল কর্তৃপক্ষ যদি এর পেছনে থেকে থাকে, তাহলে তারা প্লেস অফ অকারেন্স হিসাবে আরজিকর হাসপাতালকেই চুজ করলেন। এটার উত্তরও কিন্তু সিবিআইকে দিতে হবে। অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা, এবং আগামী সোমবারের দিকে মানুষ তাকিয়ে থাকছেন সুপ্রিম কোর্টের শুনানিতে মূলত ঠিক কি হয়, এবং বারবার যে কথা বলা হচ্ছে বিচারের দাবিতে মানুষ রাস্তায়, এবং সেই বিচারের জন্য আমরাও অপেক্ষায় রয়েছি, কি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকছেন প্রত্যেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচে একটা বিরতি, এরপর দেখুন পেজ 1 নীলাঞ্জনা এবং শুভদীপের সঙ্গে।